নমস্কার। সর্পদংশনের অহাকক তথ্যচিত্রটি দেখার জন্য সবাইকে আহ্বান জানাই। এখানে আমি সাপ কামড়ের প্রাথমিক চিকিৎসা ও অন্যান্য বিষয়ে কিছু বলছি। শুধুমাত্র ডাক্তারদের জন্য তৈরি এবিসি অফ স্নেক বাইট তথ্যচিত্রটি দেখে একজন মানবদরদী ব্যক্তির মনে গভীর রেখাপাত করে। উনি সর্বসাধারণের জন্য ওই চিত্রটি বাংলায় তৈরি করার জন্য আমাকে সনির্বন্ধ অনুরোধ জানান। এটি সবারই কাজে লাগবে। যদি কোনো ডাক্তারবাবু এর থেকে কিছু নতুন তথ্য পান, সেটা আমাদের উপরি পাওনা। আমরা কথায় কথায় বলি, কিছু মনে করবেন না। এ বিষয়ে সংস্কৃতে একটি শ্লোক আছে, তরবুপি হি জীবন্তি জীবন্তি মৃগপক্ষিণ স জীবতি মনোজস্ব মননেন হি জীবতি। গাছেরা বেঁচে আছে, হরিণ ও পাখিরাও বেঁচে থাকে, কিন্তু যার মন আছে আসল বাঁচা সেই বাঁচে। একটি ছোট্ট পরিসংখ্যান বলছি, দেখুন তো মনে কোনো ছাপ পড়ে কিনা। 2005 সালে অস্ট্রেলিয়ায় সর্পদংশনে মৃত্যু হয়েছে মাত্র একটি। ওই বৎসর আমাদের দেশে সাপ কামড়ে মৃত্যুর সংখ্যা 50,000-এরও বেশি। স্টিভ ও রিকি পন্টিং এর দেশ অস্ট্রেলিয়া ক্রিকেটেই বিশ্ব চ্যাম্পিয়ন নয়, তারা সর্পদংশনের চিকিৎসায়ও চ্যাম্পিয়ন। তারা চ্যাম্পিয়ন অব দ্য চ্যাম্পিয়ন্স। অথচ ওই অস্ট্রেলিয়ায় থাকে পৃথিবীর ভয়ঙ্করতম সব বিষধর সাপ। আমাদের দেশে এত সর্পাঘাতে মৃত্যুর কারণ কি? এর জন্য কি কিছুই করা যায় না? অস্ট্রেলিয়ায় ছিলেন ঋষিতুল্য গবেষক সাদারল্যান্ড। আমাদের ভারতীয় সাপের কামড় নিয়ে খুব ভালো গবেষণার কাজ করছেন ডাক্তার আয়ান ডি সিমসন, ডাক্তার তীর্থঙ্কর দত্ত প্রমুখ। তাদের গবেষণার ফসল কাজে লাগিয়ে আমরাও পারি এদেশে সর্পাঘাতে মৃত্যুর সংখ্যা কমাতে। আসুন আগে আমরা আমাদের প্রতিবেশী সাপদের চেনার চেষ্টা করি। আমাদের পশ্চিমবাংলায় যত রকম সাপ আছে, তার মধ্যে মাত্র 6 রকম সাপ হলো বিষধর। এই সাপগুলি সম্বন্ধে আমরা একে একে আলোচনা করব এবং তাদের চেনার চেষ্টা করব। প্রথম যে সাপের ছবিটি এখানে দিয়েছি দেখুন, সেটি হলো গোখ্র সাপ। এই গোখ্র সাপ হলো একটি ফণাযুক্ত বিষধর সাপ। একে চেনার উপায় হলো এর ফণার পিছনে খড়ম চিহ্ন। এই সাপটি খরিস, দুধ খরিস, তেঁতুলে খরিস প্রভৃতি বিভিন্ন নামেও বলা হয়। দেখুন, বড় যে ছবিটি আছে সেখানে সাপের গায়ের রং তামাটে, একে বলা হয় তেঁতুলে খরিস। ফণার ছবিটিতে সাপের রং সাদা, একে বলা হয় দুধ খরিস। এই সাপটির চরিত্র হলো ভীষণ মেজাজ, এরা তেড়ে এসে কামড়ায়। এদের বিষ হলো তীব্র নার্ভ বিষ। এই নার্ভ বিষ ব্যাপারটি কি আমরা পরে আলোচনা করব। এই নার্ভ বিষের প্রধান লক্ষণ হলো রোগী ক্রমশ ঝিমিয়ে পড়বে, চোখের পাতা নেমে আসবে, আস্তে আস্তে কথা জড়িয়ে যাবে। দ্বিতীয় সাপটি হলো কেউটে। এটিও ফণাযুক্ত বিষধর সাপ। একে চেনার উপায় হলো ফণার পিছনে পদ্ম চিহ্ন। এই সাপকে কালকেউটে, আলকেউটে বা শামুক ভাঙা সাপও বলা হয়। শামুক ভাঙা বিশেষ করে বলা হয় বাঁকুড়া জেলায়। তারা বলেন যে এই সাপ নাকি শামুকের খোলস ভেঙে তার ভেতর থেকে মাংস খায়। এই সাপের মেজাজও উগ্র। এই সাপও তেড়ে এসে কামড়ায় এবং এর বিষও হলো তীব্র নার্ভ বিষ। এই সাপটি হলো চন্দ্রবোড়া। দেখুন, এই সাপের কোনো ফণা নেই। এটি ফণাহীন ভয়ঙ্কর বিষধর সাপ। একে চেনার উপায় হলো গায়ে চন্দন হলুদ চাকা চাকা দাগ। এই চাকা দাগকেই বলা হয় চন্দ্র, যেহেতু এটা চাঁদের মতো দেখতে। এর বিষ হলো রক্ত ধ্বংসকারী বিষ। এতে কিছু নার্ভ বিষের লক্ষণও আছে। রক্ত ধ্বংসকারী বিষের লক্ষণ হলো এই সাপ কামড়ানোর পরে আস্তে আস্তে রোগীর দেহের মধ্যে রক্ততঞ্চনের গন্ডগোল দেখা দেয়। তাতে করে কিছু পরে দেখা যায় যে মূত্রের সাথে রক্তকণিকা এসে পড়ে। দেরি হলে এই বিষ রোগীর কিডনিকে ধ্বংস করে ফেলে। ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যায় রোগী। দেখুন, পরের সাপটি হলো ভীষণ রহস্যময় সাপ কালাজ। এটি একটি ফণাহীন নার্ভ বিষযুক্ত সাপ।
কিন্তু এর চরিত্র ভীষণ রহস্যজনক। এই সাপ কামড়ালে কামড়ের জায়গায় কোনো ব্যথা হয় না, জায়গা ফুলে ওঠে না, কিন্তু আস্তে আস্তে নার্ভ বিষের লক্ষণগুলি দেখা দেয়। সাপটি চেনার উপায় হলো কুচকুচে কালো রং, এর সাথে সাদা সাদা চুড়ি বা ব্যান্ড থাকে। এটি হলো একটি ধীর স্থির রাতচড়া সাপ। গ্রামাঞ্চলে মানুষ যারা মেঝেতে ঘুমান, অনেক সময় গভীর রাত্রে পিঠের তলায় এই সাপ ঢুকে থাকে। পাশ ফিরলে পিঠে কামড় দেয়। তখন রোগী বুঝতে পারে না, এমনকি ঘুমের মধ্যেও মৃত্যু হতে পারে। অনেক সময় দেখা যায় যে ভোরবেলা প্রস্রাব করতে উঠে বা মাঠে গিয়ে জোয়ান লোক মাথা ঘুরে পড়ে যাচ্ছে, কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না। সেক্ষেত্রে অবশ্যই মাথায় রাখবেন কালা সাপ কামড়েছে হয়তো। দেখুন শাখামোটি সাপটি কত সুন্দর দেখতে, গায়ে পরপর হলুদ এবং কালো উজ্জ্বল রঙের ব্যান্ড। কিন্তু জানবেন এই সাপটিও কালাচের মতো বিষ, এবং রহস্যজনক বিষের আক্রমণে রোগী ঘুমের মধ্যেও মারা যেতে পারে। এটিও একটি ধীর স্থির রাত চড়া সাপ। এটার চেহারা কালাচের থেকে অনেক বড়, কিন্তু সাপটি কিন্তু খুবই ধীর স্থির। এটি হলো শঙ্খচূড় বা কিং কোবরা। এটি পৃথিবীর মধ্যে দীর্ঘতম ফণাযুক্ত বিষধর সাপ। কিন্তু সৌভাগ্যের বিষয় হলো এরা সাধারণত গভীর জঙ্গলে থাকে, মনুষ্য বসতি থেকে একটু দূরেই থাকে। এদেরও থাকে প্রচুর পরিমাণে নার্ভ বিষ, এত পরিমাণ বিষ যে এর কামড়ে হাতি পর্যন্ত মারা যেতে পারে। এই যে 6টি সাপ দেখলাম, এগুলি হলো পশ্চিমবাংলার বিষধর সাপ। এরপরে আমরা দেখব সমস্ত বিষহীন সাপ। প্রথম বিষহীন সাপ হলো চিতিবোড়া। দেখুন এটি ফণাহীন বিষহীন সাপ। চেহারা সরু, গায়ের রং গেরুয়া বা বাদামি রঙের। গায়ের সাদা চুড়িগুলি কালাচের থেকে অনেক চওড়া। যদিও বাচ্চা রঙের চিতিবোড়ার গায়ের রং বাদামি হয় না, দেখতে অনেকটা কালাচের মতো হয়, কিন্তু গায়ের সাদা চুড়িগুলি দেখলেই আলাদা করা যায়। এই সাপটিও কিন্তু বদমেজাজি, হঠাৎ করে কামড়ে দেয়। এরা সাধারণত দেয়ালের ফাটল, ইটের পাঁজা ইত্যাদি স্থানে থাকে। দ্বিতীয় বিষহীন সাপটি হলো লাউডগা। দেখুন বিষহীন ফণাহীন লিকলিকে লম্বা সবুজ রঙের সাপ। এই সাপগুলি গাছে গাছে ঘুরে বেড়ায়, ভয় পেলে হঠাৎ করে কামড়ে দেয়। আমাদের মধ্যে অনেকের একটা ভুল ধারণা আছে লাউডগা বোধহয় শুধু চোখেই কামড়ায় এবং চোখ তুলে খায়। আসলে ব্যাপারটা তা নয়। যেহেতু এরা ওপরে গাছের দিকে থাকে, সামনে মানুষ গেলে তার কপালে বা চোখে কামড়ে দিতে পারে। পরের বিষহীন সাপটি হলো তুতুর। দেখুন সাপটা একটু মোটা মতো এবং এর লেজটা ভোঁতা, দেখতে অনেকটা চন্দ্রবোড়ার মতো, কিন্তু একটু ভালো করে লক্ষ্য করলেই দেখবেন গায়ের চাকা দাগগুলি চন্দ্রগোড়ার মতো নয়, এর চাকা দাগগুলো ইনকমপ্লিট চাকা। এই তুতুর সাপটিও বিষহীন এবং এটি অত্যন্ত ধীর স্থির সাপ। অনেক সময় একে দেখলে মনে হয় পাইথন বা অজগরের বাচ্চা। দেখুন এই দাঁড়ার সাপটিও বিষহীন, এর কিন্তু কোনো ফণা নেই। সাপটি মাঝে মাঝে মুখ উঁচু করে তাকায়। যে কোনো ফণাযুক্ত সাপ
মাথা বা মুখ উঁচু করলেই তার ফনা উঠবে, কিন্তু দাঁড়াসের ক্ষেত্রে কোনো ফনা দেখা যায় না। এর গায়ের রং মেটে বা সবুজাভ। সাপটি অত্যন্ত দ্রুত দৌড়য়। বাড়ির আশেপাশে দেখা যায় যে ইঁদুরের জন্য ঘুরে বেড়াচ্ছে। লাল বালি বোড়া। দেখুন, সাপটির লেজ ও মাথা প্রায় সমান সমান মোটা। এজন্য অনেক সময় সাপুড়েরা দেখায় যে এটি দুমুখো সাপ। সাপটির কিন্তু দুটি মুখ হয় না। এই সাপটির গায়ের রং অনেকটা লালচে, কিন্তু মাটি মেখে থাকলে তখন মেটে রং দেখা যায়। সাপটি অত্যন্ত শ্লথ এবং সহসা কামড়ায় না। কালনাগিনী। দেখুন কত সুন্দর সাপ। সাপটি ছবিতে যতটা সুন্দর দেখাচ্ছে, বাস্তবে কিন্তু আরো বেশি সুন্দর। সুন্দর বলেই এই সাপটিকে বিদেশে পোষাও হয়। সাপটি ফনাহীন এবং বিষহীন। বেহুলা লক্ষিন্দরের গল্পে যে কালনাগিনীর কথা বলা হয়েছে, তার সাথে এই কালনাগিনীর কোনো সম্পর্ক নেই। মনে রাখবেন, এই কালনাগিনী একটি বিষহীন সাপ। রাস্তাঘাটে দেখবেন বেদের বাচ্চারা বা বেদে মহিলারা ছোট ছোট বাক্সের মধ্যে কালনাগিনী সাপ নিয়ে পয়সা চেয়ে বেড়াচ্ছে। সাপটি আস্তে করে মুখ তুলে তাকাচ্ছে। ভয় পাওয়ার কোনো কারণ নেই। সাপটি কিন্তু সহসা কামড়াবে না। আবারও বলছি, কালনাগিনী বিষহীন সাপ। দেখুন, বেতাছড়া সাপটিও কিন্তু বিষহীন এবং ফনাহীন। এটি চিপচিপে লম্বা এবং গাছে ঘুরে বেড়ায়। মনে রাখবেন, এটি কিন্তু লাউডগা সাপের সাথে কোনো সম্পর্ক নেই। লাউডগা সবুজ রঙের হয়, কিন্তু এর গায়ের রং বাদামি রঙের। সাপটি খুব দ্রুত চলে ফিরে বেড়ায়, কিন্তু সহসা কামড়ায় না। এই হলো অজগর বা ময়াল সাপ। ইংরেজিতে বলা হয় পাইথন। সাপটি কিন্তু বিষহীন এবং ফনাহীন। এর বিশাল দেহের জন্যই একে সহজেই চিনে নেওয়া যায়। এর রং বিভিন্ন রকমের হয়। ছবিতে যেমন দেখছেন মেটে রং, অনেক সময় কালো রঙেরও হয়। সাপটির বিষ নেই, কিন্তু প্রমাণ সাইজের অজগর সাপ পেঁচিয়ে ধরে প্রচণ্ড চাপ দিয়ে বাচ্চা ছেলেকে মেরে ফেলতে পারে। সম্প্রতি একটি খবর দেখলাম, একজন বাঙালি ছেলে আফ্রিকায় কাজ করতে গিয়েছিল। রাত্রেবেলা তাকে একটি প্রমাণ সাইজের অজগর সাপ সম্পূর্ণ গিলে ফেলেছিল। পরে বিদ্যুতের তারে লেগে সেই সাপটি মারা যায় এবং তার পেট চিরে মৃত অবস্থায় ওই লোকটিকে পাওয়া যায়। এই সাপটি সাধারণত পাহাড়ি জঙ্গলে থাকে, তবে সাপুড়েদের কাছেও এদের প্রায়ই দেখা যায়। অন্যান্য বিষহীন সাপ। ঢোড়া বা জলদড়া আমাদের সবার চেনা বিষহীন সাপ। পশ্চিমবাংলার বিষহীন সাপগুলির মধ্যে ধোড়া বা জলধোড়াকেই আমরা সব থেকে বেশি দেখতে পাই। এই সাপ সাধারণত পুকুর ডোবা বা নর্দমায় থাকে। দেখবেন সাপটির গায়ে হলুদ ছিটছিট রং, কিন্তু গায়ে কোনো চাকা বা ব্যান্ড থাকে না। এছাড়া মেটেলি এবং জল মেটেলি ফনাহীন বিষহীন সাপ। গোসাপ কিন্তু কোনো সাপ নয়, এদের কোনো বিষও থাকে না। জানবেন, গোসাপ বা অন্যান্য বিষহীন সাপের কামড়ের জায়গায় ঘা হয়ে যেতে পারে
বা পচন ধরতে পারে। সমুদ্রের সাপগুলি কিন্তু ভীষণ বিষধর। এখানে যে ছবিগুলি দেওয়া হয়েছে এগুলি এদেশীয় সাপের ছবি নয়, শুধু কিছুটা দেখানোর জন্যই সমুদ্রের সাপের ছবি দেওয়া হলো। সমুদ্রে স্নান করতে নামলেই সাপ কামড়াবে এরকম ভয় পাওয়ার কোনো কারণ নেই। কিন্তু মনে রাখবেন, দীঘা বা পুরীর সমুদ্র সৈকতে জেলেরা যখন জাল টেনে তোলে, ওদের জালের সাথে কিছু সাপ উঠে আসে, ওরা ওগুলোকে ছুঁড়ে ফেলে দেয়। এই সাপগুলির থেকে একটু সাবধান থাকবেন। এই সাপ কামড়ালে কিন্তু প্রাণ বাঁচানো খুবই মুশকিল। এদের কামড়ে প্রচুর পরিমাণে এভিএস দিতে হয়, এমনকি গোখরো কামড়ের 10 গুণ পরিমাণ এভিএস দিলেও বাঁচারও প্রায় মুশকিল। এখানে আমি আবার পশ্চিমবাংলার 4টি ঘাতক সাপের ছবি দেখিয়েছি। দেখুন, এই যে গোখরো, কেউটে, চন্দ্রবোড়া এবং কালাচ, এরাই পশ্চিমবাংলার যতগুলো বিষধর সাপ আছে তার মধ্যে প্রধানতম। শুধু একটি কথা আপনাদের মনে করিয়ে দিতে চাই, বন্যপ্রাণী সংরক্ষণ আইনে রয়্যাল বেঙ্গল টাইগার বা কৃষ্ণসার হরিণের মতো গোখরো সাপ এবং চন্দ্রবোড়া সাপও কিন্তু সংরক্ষিত প্রজাতির প্রাণী। এবার আমরা সাপ কামড়ের প্রাথমিক চিকিৎসা বা ফার্স্ট এড নিয়ে কিছু আলোচনা করব। ভারতের জাতীয় নীতি নির্দেশিকা বা ন্যাশনাল প্রোটোকল হলো ডু ইট রাইট, RIGHT, আর হলো রিঅ্যাসিওরেন্স, I হলো ইমমোবিলাইজেশন, G&H হলো গো টু হসপিটাল, T হলো টেল দি ডক্টর। রিঅ্যাসিওরেন্স অর্থাৎ রোগীর মনোবল বাড়ানোর চেষ্টা করতে হবে। সাপ কামড়ানোর সাথে সাথে যে কোনো মানুষই ভীষণ রকম ঘাবড়ে যান। অনেক সময়তে নির্বিষ সাপের কামড়েও ভীষণ রকম ঘাবড়ে গিয়ে রোগী নার্ভাস ব্রেকডাউন হতে পারে, যাকে আমরা বাংলায় হার্ট ফেল করা বলি। এই জন্য সবসময় মনে রাখবেন, রোগীর প্রাথমিক চিকিৎসাই হলো রোগীর মনোবল বাড়িয়ে যেতে হবে। তাকে বারবার বোঝানোর চেষ্টা করবেন 70% সাপের কামড়ই হলো নির্বিষ সাপের কামড়। এমনকি বিষধর সাপের কামড়েও বিষ পর্যাপ্ত পরিমাণে নাও ঢুকতে পারে, এজন্য ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নেই। সাপ কামড়ালেই প্রথমেই যা করার দরকার তা হলো পথে ঘাটে, বাড়ির মধ্যে বা যে কোনো জায়গায় সাপে কামড়া, সাপটিকে চেনার চেষ্টা করবেন। সম্ভব হলে সাপটিকে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, তাতে করে সাপ চেনার সুবিধে হবে, চিকিৎসার সুবিধে হবে।
সব সময়তেই যে কাজটা আপনাকে করে যেতে হবে, রোগীর মনোবল বাড়ানোর চেষ্টা করে যেতে হবে। আমাদের দেশের অতি প্রচলিত ব্যবস্থা বাঁধন দেওয়া। বাঁধন দেওয়ার কাজটি সম্বন্ধে এরপরে আমরা আলোচনা করছি। শুধু ছবিগুলি দেখে রাখুন। বাঁধন দেবেন কনুইয়ের ওপরে কিংবা হাঁটুর ওপরে। হাত বা পায়ের কামড়ের ক্ষেত্রে একটি মাত্র বাঁধন দেবেন কনুইয়ের ওপরে কিংবা হাঁটুর ওপরে। খুব কষে বাঁধবেন না, একটু হালকা করে বাঁধবেন। বাঁধনের তলায় যেন একটি আঙুল কিংবা একটি পেন্সিল যাতায়াত করতে পারে। ইমোবিলাইজেশন যে কথাটি বলা হয়েছে সেটি হলো হাড় ভাঙার মতো নড়াচড়া বন্ধ করার ব্যবস্থা করতে হবে। পিঠে বা পায়ে কামড়ালে রোগীকে শুইয়ে নিয়ে যাবেন। হাঁটাচলা করলে বা দৌড়াদৌড়ি করলে দ্রুত রক্ত সঞ্চালন হয়, তাতে বিষ দ্রুত শরীরের মধ্যে ছড়িয়ে পড়বে। এজন্য সবসময় রোগীকে শুইয়ে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। বা টেল দ্য ডক্টর যে কথাটি বলা হয়েছে তা হলো পথে যে সমস্ত লক্ষণ দেখবেন, সাপ কামড়ের পরে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে রোগীর মধ্যে যে সমস্ত পরিবর্তন দেখবেন সেগুলি মন দিয়ে লক্ষ্য করবেন এবং হাসপাতালে গিয়ে ডাক্তারবাবুকে সেগুলি বলবেন। এই যে গো টু হসপিটাল কথাটি বলা হয়েছে, এর মানে হলো যে কোনো স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতাল যেখানে সাপের ওষুধ এভিএস পাওয়া যায় সেইখানেই রোগীকে নিয়ে যাবেন। কোনো সময়েতেই ওঝার বাড়ি নিয়ে গিয়ে সময় নষ্ট করবেন না। আমাদের দেশে এত সংখ্যক মৃত্যুর প্রধান কারণ ওঝার বাড়িতে সময় নষ্ট হয়। হাসপাতালে যখন রোগী গিয়ে পৌঁছয় তখন আর চিকিৎসার মতো অবস্থা থাকে না। কোনো রকমের অনুপান বা জড়িবুটি খাওয়াবেন না। কাটা জায়গায় কোনো ছোপ লাগাবেন না। কেটে চিরে বিষ বের করারও চেষ্টা করবেন না। মনে রাখবেন, সাপের বিষের একমাত্র ঔষধই হলো এভিএস। টেল দ্য ডক্টর যে কথাটা বলছিলাম তা হলো কি কি লক্ষণ রাস্তায় হতে পারে। সাপ কামড়ের পরে আস্তে আস্তে রোগী ঝিমিয়ে আসবে, ঘুমিয়ে যাচ্ছে মনে হবে, তার চোখের পাতা পড়ে আসবে, গলার স্বর বন্ধ হয়ে আসবে, কথা জড়িয়ে আসবে। এগুলি সাপ কামড়ের পরে হচ্ছে কিনা লক্ষ্য রাখবেন। হাসপাতালে পৌঁছেই ডাক্তারবাবুকে কথাগুলি বলবেন। আবারও বলছি, ওঝার বাড়িতে সময় নষ্ট করবেন না। আমাদের দেশে এত সংখ্যক মৃত্যুর কারণই হলো নুন নাকি আমতা আমতা যা ভেবেছি ঠিক তাই। সেই কাল সাপে কামড়েছে। কি গো, সাপে কামড়েছে? কোথায় বাদন দিয়েছি? হ্যাঁ, একটু নুন খাইছি। নুন নাকি আমতা আমতা? তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। দেখি লাগছে না। আচ্ছা, পরীক্ষা করে দেখি। তাড়াতাড়ি করো, দেখি। তাড়াতাড়ি আনো, তাড়াতাড়ি আনো। খেলে তো কিরম লাগছে? হ্যাঁ, কি মিষ্টি ঝাল মিষ্টি তাই ওকে যাচ্ছে কামড়েছে। কি গো, চলো ওদের কাছে যাই। চলো। আরে কি হয়েছে, কি হয়েছে? সাপে কামড়েছে। সাপে কামড়েছে? হাসপাতালে নিয়ে চলুন। আরে হাসপাতালে এখন বিজ্ঞানসম্মত উপায়ে খুব ভালো চিকিৎসা হচ্ছে। চলুন ওখানে হাসপাতালে যাই। আমরা সেই বাপ ঠাকুরদার আমল থেকে ওঝা গুনিন করে আসছি। কোথা থেকে কে এসে বলে হসপিটালে নিয়ে চলো। রাখো দিনই কথা। আরে বিষধর সাপে কামড়ানোর একমাত্র জীবনদায়ী ওষুধ হলো এভিএস। সেগুলো সরকারি হাসপাতালে বিনামূল্যে পাওয়া যায়। চলুন ওখান থেকে হাসপাতালে যাই। ইংরেজি পড়ে আমরা নিচ্ছি ভাবি, আমি ঠিক বাঁচিয়ে দেবো। চলো 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 চলো।
আমি বারবার বললাম যে ওকে নিয়ে হাসপাতালে চলুন, ছেলেটি সুস্থ হয়ে যাবে। তা না করে ওরা গেল কোথায়? ওঝার বাড়ি। দেখি ওদের ওঝা এসে কি করে। এখন হাত চাইলে দেখতে হবে বিষ কোথায় উঠেছে। হ্যাঁ বাবা, এর মুরগি কত ভালো। হ্যাঁ যাবে, ঠিক তাই। বিষ মাথায় উঠেছে, এখন ছেড়ে নামাতে হবে। বাবা আমি কাটি বেদি স্মরণে বিষ নাবে ধিকি ধিকি। কারে আগে মা মনসা পদ্ম কুমারীর আগে, কার আগে মা জয়ে বিশ্বহরির আগে। বেদি বলে তোরে আমি কাটি বেদির স্মরণে বিষ নাবে ধিকি ধিকি। কারে আগে মা মনসা পদ্ম কুমারীর আগে, কার আগে মা জয়ে বিশ্বহরির আগে। এক্ষুনি ভালো হয়ে যাবে, এক্ষুনি ভালো হয়ে যাবে। 1 নম্বর মতো ফেল হয়েছে, কি হয়েছে? 2 নম্বর মতো ঝাড়তে হবে। জয় মা, মুখ রাখিস মা। দেখো মা, বাবা তুমি ভালো করে দিয়েছে। জয় মা, জয় মা মনসা, জয় মা মাসি, জয় মা পদ্ম কুমারী। কি আছে? এতক্ষণ ধরে ঝাড়াচ্ছি, 20 বার হচ্ছে, বলে রক্ত হচ্ছে। দেখি দেখি, 20 এতক্ষণ ধরে না, হ্যাঁ রক্ত বেরোচ্ছে। হ্যাঁ কেটেছে কাল সাপে, আর বাঁচাবে কোন ওজার মাপে। এখন ভালো ভালো কেটে পড়ি, তা থেকে অনেক লোক আছে। দেখলেন, আপনাদের চোখের সামনে ঘটনাটি ঘটলো। এরকম পশ্চিম বাংলার প্রচুর গ্রামে এরকম ঘটনা ঘটে, আর এরকম বাবারা পার পেয়ে যায়। কারণ আমাদের উদাসীনতা আর কপালের লিখন বলে চালিয়ে দেওয়া, সেই সঙ্গে নিজেদের অজ্ঞতাকে ঢেকে রাখা। কি সর্বনাশ করিলি ওঝারে, কি সর্বনাশে করিলি রে ওঝা, নিঃসম্বল করিলি আমায়, কি সর্বনাশে করিলি রে, কি সর্বনাশে করিলি ওঝারে, কি সর্বনাশে করিলি রে। এটা বিশেষ করে কালাচের ক্ষেত্রে সব সময় মনে রাখতে হবে যে কালাচের ক্ষেত্রে কামড়ের জায়গায় ব্যথা ফোলা হবে না, কিন্তু এই ধরনের নাট বিষের লক্ষণগুলি মাথায় রাখতে হবে। রক্ততঞ্চনের যে গন্ডগোল হয়, অর্থাৎ চন্দ্রবোড়ার কামড়ের বিষ ছড়িয়ে পড়ার লক্ষণ হলো হাত বা পা ক্রমশ ফুলে যাবে, বেশি দেরি হলে মূত্রের রং লাল হয়ে আসবে। এর জন্য আমরা অনেক আগেই একটি পরীক্ষা করি, সেটি হলো W20BCT। এটা আমরা পরে আলোচনা করব। পরীক্ষাটি হলো 20WBCT টেস্ট। এই পরীক্ষাটি অত্যন্ত সহজ এবং প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রেও সম্ভব হবে। ওঝার কেরামতি, ওঝার কেরামতি যা কিছু নির্বিষ সাপের কামড়েই হয়। যেহেতু 70% সাপই নির্বিষ, তাই আমরা এতদিন মনে করতাম ওঝা বুঝি 70% ক্ষেত্রেই রোগী সারিয়ে ফেলে। বিষধর সাপের কামড়ের ক্ষেত্রে ওঝার কোনো কিছুই করার নেই। কি করে বুঝবেন বিষধর সাপে কামড়েছে কিনা? বিষের লক্ষণ কি? বিষে প্রথমেই কামড়ের স্থান ফুলে উঠবে এবং ব্যথা হবে। বিষের ফোলা ক্রমশই বাড়তে থাকবে, ক্রমশ ছড়িয়ে পড়বে। মনে রাখবেন, কালাচের কামড়ে কোনো ব্যথা বা ফোলা হয় না। বিছের কামড়ে ব্যথা খুব বেশি হয়, ফোলা প্রায় হয় না। বিছে অর্থাৎ কাঁকড়া বিছের কামড়ে ব্যথা খুব বেশি হয়, ফোলা প্রায় হয় না। কামড়ের দাগের সংখ্যা দিয়ে বিষক্রিয়া বোঝা যায় না। যে কথাটা এতদিন চালু ছিল যে 2টি কামড়ের দাগ হলেই বিষের সাপ, আর একটি বা অনেকগুলি কামড় হলেই তাতে বিষ নেই, এটা কিন্তু সম্পূর্ণ ভুল। এমনকি
এই রকম ভাবে সাপের কামড়ের দাগের সংখ্যা দিয়ে বিষক্রিয়া বুঝতে গেলে তাতে ভুলের সম্ভাবনাই বেশি হবে। বিষধর সাপের একটি দাঁত ভেঙে থাকতে পারে, তাতে কামড়ের দাগ একটি হতে পারে। কামড়ের সময় নড়াচড়ার জন্য অনেকগুলি কামড়ের দাগও হতে পারে। এমনকি নির্বিষ সাপের কামড়ও দুটি দাগ দিয়ে হতে পারে। এভিএস জিনিসটি কি? পুরো কথাটি হলো অ্যান্টি স্নেক ভেনাম সিরাম। ভারতে পলিভ্যালেন্ট অ্যান্টি স্নেক ভেনাম সিরাম তৈরি হয় 4 রকমের সাপের বিষ মিশিয়ে একটি ওষুধ তৈরি করা হয়েছে, যেটি ভারতের মতো উন্নতশীল দেশে অত্যন্ত গর্বের বস্তু। পৃথিবীর বহু দেশেই এই পলিভ্যালেন্ট এভিএস পাওয়া যায় না। এভিএস দিয়ে চিকিৎসা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রেই করা সম্ভব। যত দ্রুত সম্ভব এভিএস দেওয়া উচিত। বিষের লক্ষণ চোখে পড়া মাত্রই এভিএস দেওয়ার ব্যবস্থা শুরু করতে হবে, দেরি করলেই বিপদ। এজন্যই আমি বারবার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এভিএস চিকিৎসা করার উপরে জোর দিচ্ছি। যত তাড়াতাড়ি পারবেন বাড়ির কাছাকাছি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাবেন। দূরের চকচকে হাসপাতাল বা শহরের বহুতল হাসপাতালে নিয়ে গিয়ে সাপের চিকিৎসার ক্ষেত্রে অন্তত বিশেষ কোনো সুবিধা হয় না, উল্টে বিপদ হতে পারে। সব সময়তেই চেষ্টা করবেন প্রথম ডোজ এভিএস দিয়ে তবেই শহরের দিকে যাওয়ার চেষ্টা করবেন। চন্দ্রবড়া সাপের কামড়ের ক্ষেত্রে শহরের বড় হাসপাতালে যাওয়ার দরকার হয়, কিন্তু সেক্ষেত্রেও প্রথম ডোজ এভিএস গ্রামের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রেই দেওয়ার ব্যবস্থা করবেন। রোগী যত খারাপই হোক, শহরের বড় হাসপাতালে নেওয়ার আগে তাকে এভিএস দেবেন, তারপরে তাকে বড় হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। নাক বিষের ক্ষেত্রে নিওস্টিগমিন ইঞ্জেকশন কিছু কাজ দেয়, এটা এভিএস এর সাথে দিলে তবেই কাজ হবে। জানবেন, এভিএস একমাত্র ঔষধ, নিওস্টিগমিন তার সাথে দেওয়া হবে। নিওস্টিগমিন মাত্র 14 টাকা দাম। এভিএস আমরা সাধারণত 10 ভায়াল দিয়ে থাকি। 10 ভায়াল এভিএস এর দাম 1000 টাকার কম হবে না। অতএব এভিএস চিকিৎসাই কিন্তু সাপের কামড়ের চিকিৎসার মূল। বাচ্চাদের ক্ষেত্রেও এভিএস কিন্তু বড়দের মতোই একই পরিমাণে দিতে হয়। সাপ যখন কামড়ায়, বাচ্চা বড় সবাকেই সে সমান পরিমাণে বিষ ঢালে। এই সাপের বিষকে প্রতিরোধ করার জন্য শরীরে যে পরিমাণ সাপের বিষ থাকে তাকে নিউট্রালাইজ করার জন্য এভিএস দেওয়া হয়। তাই বাচ্চাদের ক্ষেত্রে এভিএস এর ডোজ কম তো হবেই না, বরঞ্চ বেশি পরিমাণে দিতে হবে। ডাক্তার আয়ান ডি সিমসনের যে সমস্ত নীতি নির্দেশিকা আমি জিমা এবং ইন্ডিয়ান পেডিয়াট্রিক্স জার্নাল দুটি থেকে পেয়েছি, তার সংক্ষিপ্ত সার এখানে দিয়ে দিলাম। যাদের প্রয়োজনে লাগবে তারা এখান থেকেও জানতে পারেন, কিংবা চেষ্টা করবেন জিমা এবং ইন্ডিয়ান পেডিয়াট্রিক্স থেকে এগুলো পড়ে নেওয়ার। শুধু একটি কথাই জানাবো, ডাক্তার সিমসনের নামটি সাহেবের মতো হলেও উনি কিন্তু ডব্লিউএইচওর ভারতীয় সাপের কামড়ের ওপরেই কাজ করে যাচ্ছেন এবং উনি ভারতের সাপের ওপরেই যা কিছু কথা লিখেছেন। এভিএস চিকিৎসা সম্বন্ধে এত সময় যা কিছু বলেছি সমস্ত কিছুই আমরা হাতে কলমে করছি। হাবড়া স্টেট জেনারেল হাসপাতাল পশ্চিমবাংলার গ্রামাঞ্চলে অবস্থিত একটি ছোট্ট হাসপাতাল। এখানে আমরা অনেক সাপের রোগীর চিকিৎসা করছি এবং এই যে সমস্ত ব্যবস্থাপনার কথা বললাম, বিশেষ করে ডাক্তার আয়ান ডি সিমসনের যে সমস্ত নির্দেশনা দেওয়া আছে সেগুলি আমরা হাতে কলমে করে দেখছি, তাতে খুব সুন্দর ফল পাচ্ছি। এভিএস এর পার্শ্ব প্রতিক্রিয়া খুবই বিরল। এভিএস এর পার্শ্ব প্রতিক্রিয়ার ভয়ে অনেক সময়তে ছোট হাসপাতালে এভিএস দিতে চান না, কিন্তু মনে রাখবেন পার্শ্ব প্রতিক্রিয়া হলেও তার চিকিৎসা করা খুবই সহজ। এরপর ডাক্তার সিমসনের 2টি পৃষ্ঠা আমি এখানে জুড়ে দিলাম, তার থেকে পার্শ্ব প্রতিক্রিয়ার চিকিৎসাও খুব সহজে করতে শিখে যাবেন।
সাপ কামড়ের ক্ষেত্রে কি কি পরীক্ষা নিরীক্ষা করা জরুরি? আমরা একটাই মাত্র পরীক্ষার উপরে জোর দেব, সেই পরীক্ষাটিও চন্দ্রবোড়া সাপের কামড়ের ক্ষেত্রে অর্থাৎ রক্ত ধ্বংসকারী বিষের ক্ষেত্রেই করা হয়। পরীক্ষাটি হলো 20 WBCT। 20 মিনিটে রক্ত তঞ্চন হচ্ছে কিনা দেখতে হবে। একটি শুকনো পরিষ্কার টেস্ট টিউবে 2-3 মিলিলিটার রক্ত নিয়ে সেটিকে খাড়া করে রেখে দেবেন। 20 মিনিট পরে আস্তে নেড়ে দেখবেন রক্ত জমাট বেঁধেছে কি বাঁধেনি। যদি চন্দ্রবোড়ার বিষ শরীরে থেকে থাকে তাহলে রক্ত জমাট বাঁধবে না। যদি রক্ত জমাট বেঁধে যায় তাহলে জানবেন রক্ত তঞ্চনের বিপদ নেই, অর্থাৎ কোনো কোয়াগুলোপ্যাথি নেই। এটি অত্যন্ত সহজ ও সাধারণ পরীক্ষা। এটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রেই করা সম্ভব। আর কোনো জটিল পরীক্ষা নিরীক্ষা সাপের কামড়ের ক্ষেত্রে দরকার হয় না। চন্দ্রবোড়ার কামড়ের ক্ষেত্রে বড় হাসপাতালে গিয়ে কিছু পরীক্ষা নিরীক্ষা করার দরকার হতে পারে। দেখুন, আমি আবারও কালাচের ছবি এখানে দিয়েছি। এর বিচিত্রতা নিয়ে আবারও আলোচনা করতে চাইছি, কারণ এটি অত্যন্ত রহস্যময় সাপ। এর কামড়ে কোনো দাগ হয় না, কোনো ব্যথা হয় না, অথচ এর বিষ সাংঘাতিক নার্ভ বিষ। এই সাপটিকে ভুললে চলবে না। যদি সকালবেলা কোনো সুস্থ জোয়ান লোক ঘুমের থেকে উঠে দেখা যায় ঝিমিয়ে পড়ছে বা মাথা ঘুরে পড়ছে, অথচ তার আগে কোনো অসুখ ছিল না, কোনো জায়গায় কোনো সাপের কামড়ের দাগ না দেখলেও মনে রাখতে হবে কালাচের কামড়ে এরকম হতে পারে। পিঠে যদি কালাচ কামড়ায় তার দাগ খুঁজে পাওয়া খুবই মুশকিল। কালাচের কামড়ের রোগী টনসিলের ব্যথা বলে 2 দিন চিকিৎসা হয়েছে হাসপাতালে, এরকম ইতিহাসও আমার জানা আছে। কোনো রকম সন্দেহ হলে, বিশেষ করে সুস্থ সবল লোককে অসুস্থ হঠাৎ হতে দেখলে মনে রাখবেন কালাচের কামড় হতে পারে, এটি মাথায় রাখবেন। আমার কথাগুলি শেষ করবার আগে শুধু একটি আবেদন জানাবো, আসুন সবাই মিলে আমরা এভিএস চিকিৎসার জন্য সবাইকে উৎসাহিত করি। যেমন করে রক্তদান, মরণোত্তর চক্ষুদান এবং মরণোত্তর দেহদানকেও একটি আন্দোলনের পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে, সেইভাবে ভারতে সাপের কামড়ের মৃত্যু সংখ্যা কমানোর জন্য এভিএস চিকিৎসার আন্দোলনকেও সবাই মিলে এগিয়ে নিয়ে যেতে হবে। আসুন এভিএস চিকিৎসার প্রসারে ও প্রচারে আমরা সবাই এগিয়ে আসি। আমি সবার কাছে আবার অনুরোধ করছি, আসুন এভিএস চিকিৎসাকে একটি আন্দোলনের পর্যায়ে নিয়ে যাই। আপনার অমূল্য সময় থেকে এই আধ ঘন্টার উপর সময় নষ্ট করে আমার কথাগুলি শোনার জন্য আপনার কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। পশ্চিমবাংলার সবকটি সাপের ছবি পুনরায় এখানে দিয়ে আমি এই তথ্যচিত্রটি শেষ করলাম। নমস্কার।